আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কিছুক্ষণের মধ্যে ঢাকায় নামবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উঠবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। রাত ৮টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বিতর্কিতদের অপসারণ চান আইনজীবী নেতারা। এবং আয়নাঘর থেকে ফিরে নির্যাতনের বর্ণনা দিলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি। স্বজনদের ফেরার অপেক্ষায় এখনো অনেকে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফ্রান্স থেকে এখন দেশের পথে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 2:10 ঢাকায় পৌঁছাবেন তিনি। এর আগে গতকাল স্থানীয় সময় বিকেলে প্যারিসের বিমানবন্দরে খ্যাতিমান এই অর্থনীতিবিদকে কড়া নিরাপত্তায় পৌঁছে দেয় দেশটির সরকারি নিরাপত্তা বাহিনী। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা সেখানে ডক্টর ইউনূসের প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলেননি। সাধারণ যাত্রীদের মতোই তিনি বিমানবন্দরে চেক ইন কাউন্টারে যান এবং আনুষ্ঠানিকতা শেষ করেন। ডক্টর ইউনূস দেশে ফেরার পর রাত ৮টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রস্তুত করা হচ্ছে। সেখানে আছেন সহকর্মী শারফুল আলম, তিনি জানাচ্ছেন বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের থাকার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের যেসব কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু কাজ করছেন এবং তারা তাদের এই ভবনটিতে থাকার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, যে ধরনের গোছগাছ করা দরকার, অনেক দিন এই ভবনটি ব্যবহৃত হয়নি, আপনারা সবাই জানেন, এবং সেই জন্য কিন্তু তারা এই ভবনটিতে থাকার উপযোগী করার জন্য যা যা করার প্রয়োজন তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব ধরনের কাজ করছেন। এবং এছাড়া আমরা দেখছি যে এই ভবনটিকে ঘিরে চারপাশে কিন্তু এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার জন্য যে ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা রাখা দরকার কয়েকটি স্তরের, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এটি দেখতে পেয়েছি যে আমরা সেনাবাহিনী সহ প্রধান উপদেষ্টা নিরাপত্তার জন্য যারা যারা কাজ করবেন তাদের কিন্তু একটি অগ্রগামী দল এরই মধ্যে এখানে চলে আসছেন এবং তারা কিন্তু মহামান্য যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার থাকার যে জায়গাটি সেটিকে যাতে সম্পূর্ণ নির্বিচ্ছিন্ন রাখা যায়, নিরাপত্তা দিয়ে রাখা যায় এবং চারপাশে সেই ধরনের নিরাপত্তা বলে কিন্তু তারা গড়ে তুলছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সাধারণ শিক্ষক থেকে অর্থনীতিবিদ হলেন ক্ষুদ্র ঋণের প্রবক্তা। তার প্রশংসা দুনিয়া জুড়ে। শান্তিতে জয় করলেন নোবেল। নামি দামি বিশ্ব নেতারা এখন তার ঘনিষ্ঠ বন্ধু। বিশ্বখ্যাত সেই বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার ধরছেন বাংলাদেশের হাল। সাদাসিধে চালচলন ও সরল কথা সহজেই তিনি কাছে টেনে নিতে পারেন সাধারণ মানুষকে। ডক্টর ইউনূসের বর্ণাঢ্য জীবনের খানিকটা তুলে ধরছেন ইকরামুল হক সায়েম। Nobel Peace Prize for 2006 divided into two equal parts to Mohammed Yunus. একজন বাংলাদেশীর অবিস্মরণীয় এক অর্জনের দিন। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নোবেল পুরস্কার পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যতম উচ্চতায় আসীন করেছিলেন বাঙালি ও বাংলাদেশকে। ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পান তিনি। সুনাম কুড়াতে থাকেন বিশ্বব্যাপী, ভূষিত হন বিশ্বের প্রায় 150 পুরস্কারে। ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে। ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে পাল্টাতে থাকেন দরিদ্র মানুষের জীবনমান। জোবরা গ্রামের নবযুগ খামার থেকে পর্যায়ক্রমে 1976 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্রতার বিরুদ্ধে লড়াই কেবল দেশে নয়, ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তবে নিজ দেশেই গত 1.5 দশকের বেশি সময় ধরে কোণঠাসা ছিলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে। ছিলেন গ্রেপ্তারের আশঙ্কায়ও।
এর আগে নোবেল পুরস্কার অর্জনের মাত্র 5 মাসের মাথায় 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম শুরু করে পরে পিছু হটেন তিনি। সে সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে -2 ফর্মুলা বাস্তবায়নে তাকে ঘিরে ছিল নানা আলোচনা। আমরা আমাদের সামনে যত সমস্ত সমস্যা আছে সবকিছু আমরা নিষ্পত্তি করে ফেলতে পারবো, আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে। এরপর 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে রোষানলে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কখনো সরকারের তীব্র সমালোচনা শোনা যায়নি নোবেল বিজয়ীর কণ্ঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পর আবারও আলোচনার শীর্ষে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে বাংলাদেশে প্রথমবারের মতো সরকার প্রধান হতে যাচ্ছেন একজন নোবেল বিজয়ী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রোববারের মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত সকল বিচারপতিকে অপসারণের দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। একই সাথে এই সময়ের মধ্যে নতুন বিচারপতি নিয়োগ দিয়ে আদালতের বিচারিক কার্যক্রম চলমান রাখার দাবি জানান তারা। তারা হলেন এতদিন সর্বোচ্চ আদালত দলীয় আদালতে পরিণত হয়েছিল। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য খুব শিগগিরই বিচারপতি নিয়োগের আইন ও অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তাদের নিয়োগের জন্য আইন প্রণয়নের দাবি জানান আইনজীবীরা। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন। এদিকে সিনিয়র আইনজীবী আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। চব্বিশ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশনা থাকলেও রাজধানীর অধিকাংশ থানায় যোগ দেননি পুলিশ। থানাগুলো পাহারা দিচ্ছেন আনসার সদস্যরা। স্থানীয় জনগণের পাশাপাশি দিনরাত থানার নিরাপত্তায় ছাত্ররাও দায়িত্ব পালন করছেন। রাজধানীর থানাগুলো ঘুরে রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। আওয়ামী লীগ সরকার পদত্যাগের দিনই রাজধানী সহ সারা দেশের অধিকাংশ থানাগুলোতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আহত নিহত হয় অসংখ্য পুলিশ সদস্য সহ অনেক আন্দোলনকারী। সেদিনই নিজেদের নিরাপত্তার জন্য থানা ছেড়ে চলে যান তারা। কিন্তু বুধবার নতুন আইজিপি 24 ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিলেও নগরীর থানাগুলোতে এখনো হাজির হননি কোনো পুলিশ সদস্য। এদিকে হামলার হাত থেকে থানা রক্ষা করার জন্য দিনরাত পাহারা দিচ্ছেন স্থানীয় জনগণের পাশাপাশি ছাত্ররা। আমরা চেষ্টা করতেছি যাতে লুটপাট না হয়। আমরা সোচ্চার আছি, থানাগুলো ওপেন করে দিলে অবশ্যই ভালো হবে, কারণ আসলে এখন জনগণ নিরাপত্তাহীনে ভুগতেছে। আসলে প্রশাসন ছাড়া তো আসলে জনগণ অচল, এটাই স্বাভাবিক। এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সবার, এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে আমরা সবাই এগিয়ে এসেছি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে আমরা থাকবো ইনশাল্লাহ। আবারও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের থানায় ফেরার আহ্বান জানিয়েছেন সাধারণ জনগণ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তী আবেদনের তারিখ SMS এর মাধ্যমে জানানো হবে। ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ভিসা সেন্টার বন্ধ থাকবে। এর আগে গত রোববার ভারতীয় দূতাবাসের এক বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানানো হয়। অনেক নাগরিককে ফিরিয়ে নেয় ভারত। গোপন বন্দিশালা আয়নাঘরের বীভৎস নির্যাতনের কথা তুলে ধরেছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের মেজ ছেলে তিনি। সোমবার শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর আয়নাঘর থেকে মুক্তি পান আজমি। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সেনাবাহিনীর চৌকস ও মেধাবী অফিসার আব্দুল্লাহিল আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল পদে থাকা অবস্থায় বরখাস্ত হন আওয়ামী লীগ সরকারের রোশানলে। 2016 সালের 23 আগস্ট গুম করা হয় তাকে। তার পরিবার অনেক চেষ্টা করেও গেল 8 বছর জানতে পারেননি তিনি কোথায় আছেন।
গোয়েন্দাদের সেই আয়নাঘরে কি বীভৎস নির্যাতন সইতে হয়েছে পরিবার সদস্যদের তা নিজের মুখেই বলছিলেন আমান আজমি। প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওই যে সেভ করা যেত একটা বড় দিঘি হইতো, দিঘি বুঝো, বিশাল বড় পুকুর। আমি শুধু নিচ্ছি এই কোরআন শরীফ নিচ্ছি, কোনো বাচ্চা নিচ্ছি, তাই মাটি একটা চাইছিলাম, যে সাহায্য করতে সুন্দর একটা বানাই পথে আমার পানি খাইতে হবে, পানি নিচ্ছি মতো। আর কোরআন শরীফটা দেখি কি অবস্থা 8 বছরে কত ছিল। আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি আমি। সোমবার দুপুরে ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন বিকেলেই সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেতে সমবেত হয়ে বন্দিশালা থেকে সবাইকে মুক্তি দেওয়ার দাবি জানান। এরপর মুক্তি পান আব্দুল্লাহিল আমান আজমি। জনসমক্ষে আসে কুখ্যাত সেই আয়নাঘর। গ্রামতুল্লাহ বিপ্লব, ETN বাংলা। আয়নাঘর এক আতঙ্কের নাম। সাবেক সেনা কর্মকর্তাদের ওই টর্চার সেল থেকে মুক্ত হওয়ার পর উঠে আসছে দুঃসহ সব নির্যাতনের কথা। গেল 16 বছর আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া প্রিয়জনদের খোঁজে মিরপুরে একটি ভবনের সামনে ভিড় করছেন স্বজনরা। তাদের দাবি, আয়নাঘরে এখনও আটকা আছেন অনেকেই। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। আয়নাঘরের কথা শুনলেই এখনও আতকে ওঠেন মানুষ। দেশ বিদেশের গণমাধ্যমের খবরে কচুক্ষেতের DJFI এর হেডকোয়ার্টারের এমন অবর্ণনীয় নির্যাতনের কথা জানেন সবাই। ছাত্র জনতার গণবিস্ফোরণে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বদলে যায় সব চিত্র। একে একে ছাড়া পেতে থাকে বন্দীরা। 8 বছর পর সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাশেম মুক্ত হবার পর থেকে প্রকাশ হতে থাকে আয়নাঘরের দুঃসহ নির্যাতনের কথা। বুক ভরা আশা নিয়ে ষাটোর্ধ্ব বাবা মোহাম্মদ জসিমউদ্দিন হাতে ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন আয়নাঘরের বাইরে। 9 বছর আগে একমাত্র ছেলে মেহেদি হাসান মায়ের কাছ থেকে 200 টাকা নিয়ে বাসা থেকে সেই যে বের হয়েছিলেন, এরপর আর ফেরেননি ঘরে। 15 সালের 16 নভেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ছিল আমার বাড়ির পাশের থেকে, কে বা কারা নিয়ে গেছে আমি আজ পর্যন্ত আর তার সন্ধান পাইনি। মায়ের সাথে বাবার সন্ধানে এসেছেন এই শিশুটিও। গেল 6 বছর ধরে সে দেখেননি বাবাকে। সেই ইচ্ছেটা মিটবে কিনা তাও জানা নেই। ফ্রেন্ডের যখন আমি জিজ্ঞেস করি যে হৃদয় কই, বলে যে একটা সাদা মাইক্রো কার আসছিল, ওই কারে কইরা 5-6 জন লোক করে ধরে নিয়ে গেছে। স্বামীর সন্ধানে শাহিনারাও হাজির। 2-4 জন নয়, অসংখ্য মানুষ গুম হওয়া স্বজনদের খোঁজে DJFI এর প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ঠুনকো আশা নিয়ে। 2টা বাজে রাত্রে সাদা পোশাকধারী গাড়ি নিয়ে অস্ত্র ঠেকায় বউ পোলাপান সবার সামনে দিকে আমার বাইকে ঘরের দরজা জানালা ভাঙ্গা, তারা কেসিগেট ভাঙ্গা আমার বাইকে নিয়ে আসে। ওনারা র্যাব দাবি করেছে, আইনের লোক দাবি করেছে। নেটের মাধ্যমে দেখলাম যে গুম হওয়া মানুষ 10-12 বছরের গুম হওয়া মানুষ এখান থেকে বের হয়ে যাইতেছে। এই দেখার পরে আমাদের মনে বড় আশা জাগছে যে হয়তো আমার স্বামীও এখানে আসছে। দাবি করতেছে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তা আমরা মনে করতেছি আসলে DJFI অফিস এখনো পর্যন্ত স্বাধীন হয়নি, কারণ এই জায়গাটা আমরা তো ঢুকতে পারতেছি না, এই জায়গাটা উন্মুক্ত করা হয়নি। হারানো প্রিয় মানুষকে খুঁজে পেতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের কাছেও অনুরোধ জানিয়েছেন তারা। মুশফিকুর রহমান, ETN বাংলা, ঢাকা। পিলখানায় বিডিআর হত্যার পূর্ণ তদন্তের দাবিতে মানববন্ধন করেছে সরকারি চাকরিজীবী পরিবার সমবায় সমিতি। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সমিতির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে চাকরিচ্যুত প্রায় 18,000 জওয়ানরা এখন মানবেতর জীবনযাপন করছে। তাদের পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিশ্চিত করতে শিগগিরই উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। এবারে আল-আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
নিরাপত্তার স্বার্থে আজ ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এক অ্যাকাউন্ট থেকে 1 লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে এই সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে বার্তা দেওয়া হয়েছে। রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। দর্শক, মতিঝিলের ব্যাংকপাড়া থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শারফুল আলম। আজ সপ্তাহের শেষ কর্মদিবস এবং আগামী 2 দিন সরকারি ছুটি। এই কারণে কিন্তু ব্যাংকগুলোতে সকালবেলা থেকে প্রচুর ভিড় আমরা দেখেছি। ব্যাংকের সবগুলো শাখায় কিন্তু এই পরিস্থিতি ছিল। যদিও এই মুহূর্তে যেহেতু বেলা বেড়ে গেছে আর হয়তো লেনদেনের কিছু সময় বাকি আছে, এই জন্য কিন্তু আমরা তেমন ভিড় দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে মৌখিকভাবে প্রত্যেকটি ব্যাংকে একটা নির্দেশনা দেওয়া হয় যে 1 লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না। এই ধরনের একটি তথ্য ছড়িয়ে পড়ার পর ব্যাংকগুলোতে কিন্তু নগদ টাকা উত্তোলনের একটা হিড়িক পড়ে যায় এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই নিজ প্রয়োজনে টাকা তোলার জন্য ব্যাংকে এসছেন এবং তারা বলেছেন যে গত 2 সপ্তাহ ব্যাংকে তেমন নিয়মিত লেনদেন করা যায়নি, সীমিত পরিসরে ব্যাংক খোলা ছিল। এছাড়াও ব্যাংকের কয়েকদিন সরকারি ছুটিও ছিল। এই কারণে কিন্তু তারা গত 15 দিন বা 2 সপ্তাহে সেভাবে ব্যাংক লেনদেন করতে পারেননি। আর যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস এবং আগামী 2 দিন বন্ধ আছে, সো এবং মাসও শেষ, অনেকের বাসা ভাড়া সহ নিত্য নৈমিত্তিক যে খরচগুলো আছে সেই খরচগুলোর অর্থ যোগান দেওয়ার জন্য কিন্তু তারা ব্যাংক থেকে নগদ উত্তোলন করছেন এবং আজকে কিন্তু নগদ উত্তোলনের পরিমাণটা অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি দেখতে পেয়েছি সবগুলো ব্যাংকে। শুধু ব্যাংকের শাখা নয়, ব্যাংকের শাখার পাশাপাশি এটিএম বুথ এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সহ এটিএম বুথ সহ। দর্শক, এই মুহূর্তে আমরা আবারও ফিরে যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে। এটা কেউ বলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী বিপদ। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোন যুবক, কোন যুবতী আর হার মানতে নাই, সামনে গিয়ে গেছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতা থেকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা, যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাটা লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো
কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কেউ জোর করে তাকে বলার ভালো আছে এটা না, সে নিজে নিজে বিশ্বাস করবে। সরকারি লোক দেখলে বলছে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে, তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু। এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, 2 টাকা দিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না হয়। আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা সেই পথে আমরা যেন অগ্রসর হয়ে নিজে প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে, যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো
গা শিউরে উঠেছে প্রতিদিন যা হয়েছে, অবিশ্বাস্য কাণ্ড। তাদেরও এটা স্পর্শ করেছে, তাদের তরুণরাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে, তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি। কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা। আমরা আজকের থেকে শুরু করলাম, যেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে কোশ্চেন আমি নিলাম। জানাবো পাটেক্স খেলার খবর। কলম্বোয় ভারতকে 110 রানে হারিয়ে 2-0 ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 89 রান যোগ করেন স্বাগতিক ব্যাটসম্যান পাথম নিশাঙ্কা এবং আভিস্কা ফার্নান্দো। ব্যক্তিগত 45-এ আউট হন নিশাঙ্কা, এরপর দলের 171 আর নিজের 96-তে আউট হন ফার্নান্দো। 3-এ নামা কুশল মেন্ডিস খেলেন 59 রানের ইনিংস, তাতে 7 উইকেটে 248 রান তোলে শ্রীলঙ্কা। জবাবে 26 ওভার 1 বলে মাত্র 138 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। বানিত বলে লাগে 27 রানে 5 উইকেট নিয়ে অতিথিদের ইনিংস গুটিয়ে দেন। এতে 27 বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। জনগণ রক্ষার সরকার হবে, সবার আগে দরকার শান্তি প্রতিষ্ঠা, ঢাকায় নেমেই বললেন ডক্টর ইউনূস। সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, বিতর্কিতদের অপসারণ চান আইনজীবী নেতারা। এবং আয়নাঘর থেকে ফিরে নির্যাতনের বর্ণনা দিলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি। স্বজনদের ফেরার অপেক্ষায় এখন অনেকে। দর্শক, বিকেল 4টায় পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এটিএন বাংলার সংবাদ। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। ধন্যবাদ।